স্বাগতম আপনাদের সবাইকে নতুন একটা এপিসোডে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের পুরো সপ্তাহটি খুব ভালোই কেটেছে। আমি নতুন একটা এপিসোড এবং নতুন একটা স্টোরি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা করি আপনারা আজকের যে ঘটনাটি সেই ঘটনাটি খুব পছন্দ করবেন। এবং বলে রাখি, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নিয়েই কাহিনী। তো আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন ব্ল্যাক ম্যাজিকের স্টোরি যেন বেশি বেশি শেয়ার করা হয়, সেহেতু আমি চেষ্টা করতেছি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে স্টোরিগুলো আমার কাছে আসতেছে ইমেলের মধ্যে সেগুলাই আগে শেয়ার করার। তো চলে যাচ্ছি আজকের স্টোরিতে। তার আগে আপনারা আজকে যারা নতুন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটন একটা হিট করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার কেমন লাগলো। তো শুনতে থাকুন আজকের কাহিনীটি। আমাকে এই স্টোরিটি বা এই ঘটনাটি আমাকে একজন সেন্ড করেছেন আমাদের ইমেইলে, মিলন হোসেন মিলার নামের। তো উনি খুব বাংলিশে লেখাটা লিখেছেন, আমার আসলে পড়তে খুব কষ্ট হয়েছিল। তারপরও পুরো কাহিনীটা আমি যতটুকু পড়েছি এবং পড়ে যতটুকু বুঝতে পারলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আসলে ওনার পরিচিত একজন কাকা বা সম্পর্কে চাচা লাগে আর কি, এরকম একজন মানুষের জীবনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটি মিলার আমাকে লিখেছেন। তো ওনার সেই কাকার নাম ছিল রনি কাকা। তো রনি কাকার ছোটকাল থেকেই খুব ইচ্ছা ছিল তিনি তান্ত্রিক বা কবিরাজ গোছের কোনো একজন সাধক হবেন। তো এগুলার প্রতি দিন দিন ওনার আগ্রহ বয়সের সাথেই পাল্লা দিয়ে বেড়ে ওঠে এবং তিনি চেষ্টা করতে থাকেন কিভাবে একজন ভালো সাধক পাবেন, ভালো একজন ওঝা বা কবিরাজ পাবেন যার থেকে উনি দীক্ষা নিতে পারবেন বা শিক্ষা নিতে পারবেন। তো এভাবে উনি খুঁজতে 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 মানে হন্যে হয়ে খুঁজে বেড়ায় এরকম একজন মানুষ যে ওনাকে এরকম জাদুবিদ্যা বা তান্ত্রিকের যে বিদ্যাগুলা ওনাকে শেখাতে পারবেন। তো একটা সময় হয় কি, উনি একজন মানুষের খোঁজ পেয়ে যান যিনি এই সমস্ত বিষয়ে সিদ্ধ। তো রনি কাকা আর দেরি না করে সেই লোকের কাছে চলে যান এবং ওনাকে গিয়ে ওনার কাছে গিয়ে আর কি মানে রনি কাকা ওনার ইন্টারেস্টটা শো করেন যে উনি এই সমস্ত জিনিস শিখতে চান এবং ওনার এগুলার শিকার প্রতি আসলে খুব বেশি আগ্রহ। তো সেই তান্ত্রিক খুব একটা বেশি পাত্তা দেয় না শুরুতে। রনি কাকাকে বলে, এগুলা বাবা তুমি শিখিও না, এগুলা ভালো না, এগুলা তো অনেক বিপদ হয় এবং অনেক ধরনের সমস্যা আছে, সো আমি মনে করি তোমার জন্য এগুলা না শেখাই বেটার। তো বলেছিলাম রনি কাকা কিন্তু এটা নিয়ে খুব বেশি ডেসপারেট ছিল এবং এটা উনি শিখবেনই। ওনার অনেক দিনের সাধনা বা অনেক দিনের ওনার আগ্রহ, সেহেতু উনি নাছোড়বন্দা টাইপের মানুষ ছিলেন এবং উনি সেই তান্ত্রিককে বোঝানোর চেষ্টা করেন আসলেই তিনি এই বিষয়গুলা শিখবেন যে কোনোভাবে যে কোনো মূল্যে। তো এরকম নাছোড়বন্দা স্বভাবের কাজ কারবার যখন দেখলেন, ওই তান্ত্রিক রনি কাকাকে বলেন, আচ্ছা ঠিক আছে তোমাকে আমি শেখাবো, তবে সেক্ষেত্রে তোমাকে সাহসিকতার পরিচয় দিতে হবে। রনি কাকা বলে, ঠিক আছে আপনি গুরু, আপনি যেটাই বলবেন আমি সেটাই করব, যেভাবে বলবেন আমি সেভাবেই চেষ্টা করব। তো বলে, আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে প্রতিদিন সন্ধ্যায় রাতের দিকে আমার সাথে থাকবা, আমি তোমাকে কিছু কিছু জিনিস শেখাবো, তুমি শিখতে থাকবা। তোমার মেইন যে টাস্ক বা মেইন যে কাজটা সেটা আজ থেকে আরও 17 দিন পরে যে অমাবস্যাটা আসতেছে সেই অমাবস্যার রাতে, তো এরই মাঝখানে তুমি প্রতিদিন আমার কাছে এসে এগুলা শিখতে থাকবা, নিজেকে প্রস্তুত করতে থাকবা যেন তুমি তোমার কাজটা 17 তারিখ করতে পারো। তো কথা মতোই রনি কাকা তো খুবই খুশি, উনি চলে এলেন প্রতিদিন সে তান্ত্রিকের কাছে এবং আস্তে আস্তে করে ওনার যে রিচুয়ালগুলা, ওনার যে প্র্যাকটিসগুলা খুব মনোযোগ দিয়ে উনি এগুলা প্র্যাকটিস করতে লাগলেন। এভাবে আস্তে 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 17 দিন পরে সেই অমাবস্যার রাত চলে আসলো। সেদিন সন্ধ্যায় রনি কাকা চলে যান ওনার সেই গুরুর কাছে। আসলে তিনি
মানে বুঝতে পারেননি ওনাকে কোন ধরনের কাজ দেয়া হবে সাহসিকতার পরিচয় দেখানোর জন্য। উনি মনে করেছিলেন হয়তো কোনো ধরনের ছোটোখাটো একটা কাজ দেবেন উনি যাতে ভয় পায়, এটা টেস্ট করার জন্য আর কি, ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না। কিন্তু আসলে উনি বুঝতে পারেন নাই ওনাকে কত ভয়ানক একটা কাজ করতে হবে। তো যাই হোক, উনি তার গুরু তান্ত্রিককে জিজ্ঞেস করেন যে গুরু আমার কি করতে হবে, আজকে আমার কাজটা কি। তখন সেই তান্ত্রিক রনি কাকাকে বলে এখান থেকে 2 গ্রাম পরে অমুক একটা গ্রামের নাম বলে, আমি উল্লেখ করলাম না, সেই গ্রামে আজকে একটা মেয়ে কবরস্থ করা হয়েছে এবং মেয়েটা ছিল সুইসাইডে মারা যাওয়া একটা মেয়ে আর কি। তো ওনার যে লাশটা সেটা নর্মালি কবরস্থানে কবরস্থ করা হয়নি, কারণ আপনারা জানেন ইসলাম ধর্মের একটা রীতি আছে, যারা সুইসাইড করেন তাদের লাশ কিন্তু নর্মাল যে কবরস্থানগুলো থাকে আমাদের সেখানে কবরস্থ করা হয় না, তাদেরকে অন্য কোথাও বা দূরে কোথাও কবরস্থান থেকে কবরস্থ করা হয়। তো সেই মেয়ের লাশটা একটা নদীর পাশে, নদীর পার বলা যায় ওরকম একটা জায়গায় তার পরিবার কবরস্থ করে, যেটা গ্রাম থেকে কিছুটা দূরে। তো সেই তান্ত্রিক গুরু রনি কাকাকে সবকিছু ডিটেলস বলে দেন কিভাবে কিভাবে যেতে হবে, এবং তাকে বলেন সেই যে লাশের কাফনের যে কাপড়টা সেটা নিয়ে আসতে হবে। তো রনি কাকা শুরুতে বলেন আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলে উনি অতটুকু এক্সপেক্ট করেননি যে তাকে এত ভয়াবহ একটা কাজ করতে হবে, কবর কুড়ে লাশের কাফনের কাপড় নিয়ে আসতে হবে, সেটা উনি আসলে কখনো কল্পনা করেননি। যাই হোক, ওনার যেহেতু তান্ত্রিক বিদ্যা শিখতে হবে, ব্ল্যাক ম্যাজিক শিখতে হবে, সেহেতু গুরু যেহেতু বলেছেন ওনাকে সাহসিকতার পরিচয় দেখাতে গিয়ে উনি সেখান থেকে রওনা দেন যেভাবে যেভাবে ওনার সেই তান্ত্রিক গুরু ওনাকে বলেছিলেন। এবং ওনাকে যাওয়ার সময় কিন্তু বলেছিলেন কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, এবং তুমি যদি কাজটা সাকসেসফুলি করতে পারো সেক্ষেত্রে তুমি ফিরে আসার সময় অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারো, ইভেন তোমার কাজের মানুষজনও তোমাকে ডাকবে, তোমাকে পথ আঁকলে ধরবে, এই ধরনের কিছু জিনিসপত্র কিন্তু তুমি ফেস করতে পারো। এভাবে তাকে সতর্ক করে দেওয়া হয় এবং রনি কাকা একটা শাবল এবং কোদাল নিয়ে চলে যান সেই গ্রামের উদ্দেশ্যে, সেই নির্জন একাকী নদীর পাড়ে সেই সুইসাইড করা মেয়ের কবরের উদ্দেশ্যে। এভাবে হাঁটতে 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 প্রায় অনেকক্ষণ হাঁটার পর তিনি 1 গ্রাম 2 গ্রাম পার করে সেই গ্রামে চলে আসেন এবং তান্ত্রিক গুরুর নির্দেশনা মতো উনি সেই নদীর পাড়ে চলে আসেন এবং এসে দেখেন সদ্য কবরস্থ করা একটা নতুন কবর। সেই কবরের চারপাশে কোনো বেড়া দেয়া, সবকিছু সেদিন এর আগের দিনই মানে একদিন আগে করা হয়েছিল, একদম সবকিছু ফ্রেশ, উনি দেখে বুঝেন। তো উনি করেন কি, আর দেরি না করে কবর কুড়া শুরু করেন এবং কবর খুঁড়তে খুঁড়তে যখন উপরের মাটি সরিয়ে মাটির নিচে যে বাঁশের ছাঁটাই দেওয়া হয় ওগুলা উনি সরিয়ে ফেলেন এবং একটা সময় উনি দেখেন কবরের ভিতর সেই লাশটা পড়ে আছে। তো উনি করেন কি, কাজটা তাড়াতাড়ি করতে গিয়ে দ্রুত কবরের ভিতর নেমে পড়েন এবং টেনে সেই লাশের কাফনের কাপড়টি হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তো উনি খেয়াল করেন কাফনের যে কাপড়টা সেটা কিন্তু কোনো কিছুর সাথে বাঁধা থাকে না, জাস্ট গিট দেয়া থাকে, গিটটাও কিন্তু কবর দিয়ে উঠে চলে আসার সময় গিট খুলে দেয়া হয়। তো উনি খেয়াল করে দেখেন উনি কাফনের কাপড়ের এক পাশ ধরে টানতেছেন বা সেটা লাশের শরীর থেকে আলাদা করার চেষ্টা করতেছেন, কিন্তু কাফনের কাপড় কোনোভাবেই ছুটতেছে না, মনে হচ্ছে জিনিসটা লাশের শরীরের সাথে একদম ফিক্সড হয়ে গিয়েছে। তো উনি প্রথমে মনে করেন হয়তো লাশের গায়ের নিচে কাপড়, সেজন্য হয়তো শক্ত হয়ে আছে,
উনি খুব চেষ্টা করেন, আসলে টানাটানি করতে থাকেন, কোনোভাবেই উনি মানে গতি করতে পারতেছেন না, কাপড়টা সরিয়ে আনতে পারতেছেন না। একটা সময় উনি যখন কাপড়টা লাশের নিচ থেকে মানে পিঠের অংশে কোনো কিছুর সাথে লেগে আছে কিনা সেটা চেক করার জন্য হাত দিলেন, তখনই হলো কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। সেই যে লাশের একটা হাত খপ করে রনি কাকার হাত ধরে বসেন, এমন উনি মুহূর্তের মধ্যে ওনার শরীরের মধ্যে একটা বিদ্যুৎ খেলে যায়। উনি যেটা দেখতেছেন বা যেটা ফেস করতেছেন সেটা কি আসলেই সত্যি নাকি উনি কোনো কিছু ভুল দেখতেছেন উনি বুঝতে পারেন না, কিন্তু উনি ফিল করেন উনি যে হাত দিছেন লাশের গায়ে, সেই হাতটা উনি আর সরিয়ে আনতে পারতেছেন না। মানে সেই লাশ এমনভাবে তার হাতটা ধরে ফেলেছে, হাতটা সরানো কোনোভাবে সম্ভব হচ্ছিল না। তো একটা সময় টানাটানি করতে 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 কোনোভাবেই যখন সম্ভব হচ্ছিল না, ওনার হাতে যে কোদালটা ছিল সেই কোদালটা দিয়ে উনি লাশের হাতের মধ্যে খুব জোরে একটা কোপ মারেন, এবং কোপ মারার সাথে সাথে ওনার হাতটা উনি সরাতে সক্ষম হন, এবং এক টানে উনি লাশের কাফনের কাপড়টাও খুলে নিয়ে আসেন। তো উনি তত্তর করে কাঁপতেছিলেন, যদিও বা উনি প্রাণপণে সে কাজটা করেছেন প্রাণের ভয়ে, কিন্তু ওনার মধ্যে ততক্ষণে ভয় খুব পেয়ে বসেছে, এবং উনি কি করবেন আসলে উনি বুঝতে পারতেছেন না। তারপরেও নিজের সবটুকু সাহস সঞ্চয় করে উনি কবর থেকে বের হয়ে উনি সোজা দৌড়ানো শুরু করেন, এবং দৌড়াতে দৌড়াতে একটা সময় সেই কবর পেরিয়ে গ্রামের পর গ্রাম পেরিয়ে উনি একটা জায়গায় এসে পড়েন। তো ওই জায়গাটাতে সে উনি কিছুটা স্টেবল হন, কারণ উনি দেখেন চারপাশে আর তেমন কোনো কিছুই নাই। উনি এবার ওনার সেই তান্ত্রিক গুরুর বাড়ির দিকে হাঁটতে থাকেন। তো তান্ত্রিক গুরুর বাড়ির দিকে হাঁটতে হাঁটতে উনি খেয়াল করেন এইবার ওনার চারপাশ থেকে মনে হচ্ছে, বিশেষ করে পেছন থেকে ওনার পরিচিত বন্ধু বান্ধব ওনাকে ডাকা শুরু করেছে, এই রনি এভাবে ডাকতেছে। তো ওনাকে তো বলাই হয়েছিল তান্ত্রিকের পক্ষ থেকে যে এই ধরনের ডাক তুমি যদি শোনো কোনোভাবেই সাড়া দিবে না, এবং ইভেন তুমি পেছনে ফিরেও কিন্তু তাকাবে না। তো উনি তান্ত্রিক গুরুর কথা মতো কোনোভাবে এগুলা কেয়ার করেন না, এবং একটা সময় উনি শুনেন ওনার নিজের বাবা ওনাকে পেছন থেকে খুব জোরে জোরে ডাকতেছেন। তো নিজের বাবার কণ্ঠ যখন উনি শুনেন, একটা সময় উনি চিন্তা করেন পেছনে ফিরে তাকাবেন কিনা, কিন্তু ওই যে তান্ত্রিক গুরুর কথা ওইটা ওনার মনের মধ্যে গেঁথেছিল, এবং উনি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেন, কোনোভাবে উনি পেছনে ফিরে তাকান না। দৌড়াতে দৌড়াতে সেখান থেকে উনি সেই তান্ত্রিক গুরুর বাসার সামনে চলে আসেন, এবং বাসার সামনে যে চৌকাঠ সেখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরবর্তীতে ওনার যে তান্ত্রিক গুরু উনি ওনাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করেন, যেহেতু উনি ওয়েট করতেছিলেন ওনার জন্য। তো ওনাকে জ্ঞান ফিরিয়ে আনেন এবং বলে যে তুমি কাজটা সাকসেসফুলি করতে পেরেছো, এখন তোমাকে যে কাজটা করতে হবে আগামী 7 দিন আরও কিছু রিচুয়াল প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি যে শক্তি বা সাধনাটা করতে চেয়েছিলে, যেই শক্তিটা পেতে চেয়েছিলে, সেটা যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে সেই জিনটাকেই কন্ট্রোল আনতে হবে, যেই জিনটা তোমার হাত চেপে ধরেছিল। তো রনি কাকা বলেন সেই সময় তো আমি দেখলাম সেই লাশটাই আমার হাত চেপে ধরেছিল। তো তান্ত্রিক গুরু বলে মানুষ মারা যাওয়ার পরে কখনো কারো হাত চেপে ধরতে পারে না, বা কারো আত্মা বা কারো জান কিন্তু আর ফিরে আসতে পারে না। সেহেতু তোমার যে হাতটা ধরেছিল সেটা ছিল একটা জিন, সে তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, এখন সেই জিনটাকে কন্ট্রোলে এনে তোমাকে তোমার কার্য সিদ্ধ করতে হবে। তো এইভাবে রনি কাকা আরও দীর্ঘ 7 দিন চেষ্টার পর একটা সময় সেই জিনটাকে বসে আনতে সক্ষম হন, এবং উনি পরিপূর্ণ একজন তান্ত্রিক লেভেলের মানুষ হয়ে যান। এবং ওনার যে এই যে পাওয়ার বা ওনার যে ক্ষমতা, এটার বলে উনি
অনেকের অনেক কাজ করা শুরু করেন এবং কয়েক গ্রামের মধ্যে ওনার ভালো নাম ডাক হয়ে যায়। তো এরকমই আরও একটি ঘটনা ওনার সাথে ওনার এই তান্ত্রিক জীবনের মধ্যে হয় আর কি। একটা লোক ওনার কাছে চলে আসেন যে একটা মানুষকে বান মারতে হবে। মানুষটা হচ্ছে ওই লোকটার ভাতিজা, কারণ ওই লোকটার ভাতিজার অসংখ্য সম্পত্তি ছিল এবং এই সম্পত্তি পাওয়ার লোভে ওই লোকটা রনি কাকাকে রিকোয়েস্ট করেন যে তোমাকে এত টাকা দিব, তুমি এই কাজটা করে দাও। তো রনি কাকা এই ধরনের কাজ কিন্তু, যদিও বা তিনি ব্ল্যাক ম্যাজিক করতেন ছোটোখাটো, কিন্তু এই ধরনের মানুষ মারা বা ভান মারা এ ধরনের কাজ কিন্তু তিনি করেননি, কারণ এটা তার গুরুর মানা ছিল যে কারো প্রাণ নাশ তুমি করার চেষ্টা করবা না। তো উনি রিজেক্ট করে দেন সেই লোকটাকে, কিন্তু লোকটা যখন ওনাকে একটা সময় খুব বেশি টাকার লোভ দেখান, একটা ভালো অ্যামাউন্টের কথা বলেন, উনি আসলে টাকার লোভ করে সেই কাজটা করে বসেন এবং একটা পুতুলের মধ্যে দিয়ে একটা রিচুয়াল প্র্যাকটিস করে সেই লোকের ভাতিজার জন্য উনি বান মারা স্টার্ট করেন। তো বান মারার ঠিক এক সপ্তাহ পর থেকে সেই লোকটার ভাতিজা আস্তে আস্তে শুকাতে শুরু করেন এবং তার শারীরিক অবনতি করতে থাকে, এবং শুকাতে শুকাতে নাকি সেই লোকটা এমনভাবে শুকিয়ে গিয়েছিল দিনের বেলাও সেই লোকটাকে মানুষ দেখলে ভয় পেয়ে যেত। তো একটা সময় হয় কি, ওই লোকটা যেটাকে বান মারা হয়েছিল সেই লোকটার যে সম্পত্তিগুলো ছিল সেই সম্পত্তিগুলো সে করে কি, সে যখন বুঝতে পেরেছিল আসলে সে মারা যাবে, সে তার সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় এরকম আরও বিভিন্ন জায়গায় এগুলো দান করে দেন এবং কোনো সম্পত্তি বা কোনো টাকা পয়সা ওনার অ্যাকাউন্টে বা ওনার আয়ত্তে তিনি আর রাখেননি। তো এমন অবস্থায় যখন এটা ওনার চাচা দেখেন, যিনি বান মেরেছিলেন রনি কাকাকে দিয়ে, উনি দ্রুত চলে আসেন রনি কাকার কাছে এবং বলেন এরকম এরকম কাহিনী, এখন আমার ভাতিজা তো সব কিছু দান করে দিয়েছে, তাইলে তাকে মেরে লাভ কি, তুমি দেখো এটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কিনা। কিন্তু আসলে সেটা আসলে সম্ভব ছিল না, কারণ খুব বেশি দেরি হয়ে গিয়েছিল এবং ওই লোকটা 4-5 দিনের মধ্যে মোটামুটি মারা যায়। তো মারা যখন যায়, রনি কাকা সে লোকটাকে যে বলে যে তুমি আমার যে প্রাপ্য, আমাকে যে টাকাটা দিবা বলছিলা সেই টাকাটা তুমি আমাকে দাও। তখন ওই লোকটা বলে দেখো আমি কিন্তু সম্পত্তি লোভে এগুলা করেছিলাম এবং সম্পত্তি আমি কোনো কিছুই পাইনি, সেহেতু আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তো এটা শোনার পর রনি কাকা আসলে খুব বেশি রেগে যান, কারণ উনি একে তো ওনার গুরুর যে নিষেধ ছিল সেই নিষেধটা ভঙ্গ করেছেন টাকার লোভ করে, এখন সেই টাকাটাও পেলেন না, উল্টা ওনার যে তান্ত্রিক যে কাজ কারবার উনি যতগুলা প্র্যাকটিস করলেন, যতগুলা চেষ্টা করলেন, সব কিছুই বলতে গেলে আসলে বৃথা। তো উনি খুব বেশি রেগে যান এবং ওই লোকটাকে হুমকি দেন যে তুমি আমার টাকা না দিলে তোমার কিন্তু ক্ষতি হবে। তো আসলে উল্টা হয় কি, ওই লোকটার ক্ষতি হয় কিনা সেটা আর জানা যায়নি, তবে রনি কাকার ক্ষতি হওয়া শুরু হয়। রনি কাকার এই যে গুণ বা ওনার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে লোপ পেতে থাকে এবং উনি হন্য হয়ে সেই তান্ত্রিক গুরুর খোঁজ করতে থাকেন, কোনোভাবে তাকে আর খুঁজে পান না। এক রাতে এরকম ওনার সে তান্ত্রিক গুরু ওনার স্বপ্নে আসেন এবং এসে বলে তোকে আমি মানা করেছিলাম কারো প্রাণ নাশ করার চেষ্টা করবি না, তুই আমার মানাটা রাখলি না, তুই লোভ করলি, এখন দেখবি তোর জীবনটা কত দুঃখে দুঃখে যায় এবং কত কষ্টের একটা জীবন হয়। তো আসলে ঠিক সেটাই হয়েছিল। রনি কাকার যে নাম যশ ছিল সেগুলো আস্তে আস্তে সব লোপ পেতে থাকে, ওনার যে তান্ত্রিক ক্ষমতা, ওনার যে যত ধরনের পাওয়ার ছিল, ওনার যত খ্যাতি ছিল সবগুলা নষ্ট হয়ে যায় এবং একটা সময় উনিও আস্তে আস্তে খুব গড়কুড়ে হয়ে যায়, মানে তেমন কোনো মানুষ ওনার কাছে আসতো না, উনিও কোনো কিছুই করতে পারতেন না, কারণ ওনার কোনো কাজ নাই, বেকার হয়ে পড়েন এবং আত্মিকভাবে শারীরিকভাবে সব দিক দিয়ে উনি আসলে খুব ক্ষতিগ্রস্ত হন। তো এভাবে ওনার জীবনটা আসলে খুব
দুঃখে ভরে যাই, বলতে গেলে আসলে খুব ট্রাজিক একটা লাইফ হয়ে যায়, মানবেতর জীবনযাপন যেটাকে বলে ওইরকম একটা জীবনযাপন করা শুরু করেন। তো বাকি কি হয়েছিল রনি কাকার সাথে বা উনি এখন বর্তমানে কি অবস্থায় আছেন সেটা আমি জানি না। আমাকে তিনি বলেছেন, যিনি আমাকে স্টোরি লিখেছেন মিলন, তিনি বলেছেন বিস্তারিত তিনি পরে অন্য একদিন আরও কিছু স্টোরি আছে, আরও কিছু এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করবেন। আমি আশা করি উনি আমাকে বাকি স্টোরিগুলা বা বাকি কাহিনীগুলা লিখে ফেলবেন সামনে। আমি ওয়েট করতেছি, আপনি লিখলে আমি চেষ্টা করবো আবারও শেয়ার করার জন্য। এইটাই ছিল মিলন হোসেন মিলারের পাঠানো তার সেই রনি কাকার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে লিখে জানিয়ে দিন।